এক প্রকার মেনে নিয়েছিল। দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমরা আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছে যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই। আমি মনে করি যে 5ই অগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই, এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল, কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই 2000 মানুষ রক্ত দেয়নি। আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি, তারপরে আরেকটা গুলি, এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া, এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করতো এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18-তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত, এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ চেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে, এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে। সেই জায়গা থেকে আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে? যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে। এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই, সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ে যারা যুক্ত হচ্ছে। একটা সেকেন্ড ফারহানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট আমলে রুবিন ফারহানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো। এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা? ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম। হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার, হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না?
বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেকেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বলি থোর। তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদা, ভেরি সরি। আপনাকে একটু থামাই এ পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি রাজনৈতিক দল সংগঠন করে, সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না, খালেদা, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য তিনি কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা, তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটা আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি, সেটি একটু আপনাকে শোনাই, শুনে আপনি একটু মান্নার ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ, তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ, বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। যাই হোক, এটা আপনাকে দেখে কেন মনে হলো সেটা আমি জানি না, সেটা তার অনুবাদ। আমি একটু মান্নার ভাইয়ের কাছে আসি, যে মান্নার ভাই, আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে, শুধু ফাঁস করে থেমে থাকেনি, এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল, জেল খাটতে হয়েছিল। সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা, আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ, এমন সব বিষয় ছিল। 24 সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণে সরকারের পতন হয়েছে। 24-এর মতো একটা আন্দোলন প্রয়োজন, সেটাকে আপনি 2015 সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা, এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা? ওই রকম করে বলা ঠিক হবে না ভাই। কি ধরেন, আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে পারবেন, এগুলো আলটিমেটলি লোকদের চোখে ধরা পড়ে। আমি ওসব কাজ করি না। আর এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে খুব চালাক, আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না, শেষ পর্যন্ত ধরা পড়ে। এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন, যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয়, সে যদি ব্লাড থার্স্টি হয়, তাইলে কি হবে? আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে গুলি খেতে হবে। আপনি যদি সেটা রাজি না হন, তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে হবে আপনাকে। আমি এইটুকু বলেছি। কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না, এবং তার জন্য রক্ত দিতে হবে, তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। কষ্ট তো আমরা সহ্য করছি নাকি, কিন্তু এইরকম করে অকাতরে জীবন দিতে হবে, এই ব্যাপারটা আমরা বুঝি নাই। এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম, তা বুঝি নাই। কারণ কি, মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারে না, কল্পনাতে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে, এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে, এটা আমার বিবেচনার মধ্যে আসেনি। যদি আমি খুব অনেস্টলি বলি, আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ কি বলবো মেটালিক হার্ট, ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো, তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন, করেননি তো। সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি। ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা, একটু ছোট্ট একটা জোকের মতো করি, বাংলাদেশের ঐতিহাসিক জায়গায় কি জানেন, বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন, পুরো পার্টি পলায়ন করেছে, এই উদাহরণ আছে। আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণঅভ্যুত্থানের সরকারের পতনের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে, তারা কিন্তু সামনে নাই, আন্দোলনের পতাকা তাদের হাতে নাই। এই যে ঘটনাটা ঘটলো, এটা কেন? এটা না বোঝার কারণে। 28 অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে, তখন কি প্রোগ্রাম করবো আমরা, এই আলোচনা হয়েছে। আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু একটা রেডি থাকতে হবে যে এরকম পরিস্থিতি হতে পারে। তখন একটা ঘোষণা দিয়েছে যে তারা এগুলো করতে দেবে না, সমাবেশ করতে, কিছু করতে দেবে না। তখন
মানে আমি ঠিক নাম বলে ওকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না, কিন্তু তারপরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে, ইউ হ্যাভ নাথিং টু ডু, কি করবেন আপনি? জীবন যদি যায় তো যাবে। আপনার যদি মনে থাকে যে তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে অ্যাসেটের কথাটা বললেন না খোকামের সঙ্গে, ওটা নিয়ে দেখতে পারিস। উনি জিজ্ঞেস করেছেন ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে পারি, তাহলে তো ওখানে রক্ত ঝরবে, গুলি হবে, লাশ পড়বে, তো মানুষ না লাশ না রক্ত ঝরবে, মানুষ পড়বে। তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই, আপনাকে করতে হবে, আমি তো পারছি না, তারা যদি মারে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে, আপনাকে পাঞ্জা লড়তে হবে, বলতে হবে আইদার ইউ অর বি। এখানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা আমি একটু পরে করি, আপনি যদি উত্তর করেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই, যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান। হাইকোর্ট অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা সে দিবে, যার ইচ্ছা সে দিবে না, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন? মানে প্রথম কথা হচ্ছে ধরেন না কেউ আমাকে প্রশ্ন করে দেশে ওই জয় বাংলা আমাদের এখানে যখন তারা যুক্ত হচ্ছে তারা প্রশ্ন করছে। হ্যাঁ, তো আমি বলছি যে ধরেন এইসব কথার বা এগুলো অর্ডারের বা রায়ের যে লিগাল ইমপ্লিকেশন, এটা আমি বলতে চাই না, আমি ওটা বুঝি কম। কিন্তু আমি অলওয়েজ এই ধরনের অর্ডার পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই। পলিটিক্যাল মিনিং যদি বলেন তাহলে কোনো সময়ের জন্যই কোনো স্লোগান আমার জন্য বাধ্যবাধকতা হতে পারে না। এখন ধরেন জাতি রাজি হলো, তারপরে কোর্ট আইনের সবাই মেনে নিল, আমার কাছে সেই স্লোগানটা পছন্দ না হতে পারে, আপনি তো আমার জোর করে চাকরি দিতে পারেন না। ডেমোক্রেসি এরকম নয় যদি রুল অফ মেজরিটি, তার ওপিনিয়ন যাতে বলে তার ভিত্তিতে হয়। ইট ইজ অলসো রাইট ফর দি মাইনরিটি টু এক্সপ্রেস, যে তারা যাতে তাদের কথা বলতে পারে। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে, যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল, এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটাতে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এরকম কেন? মানে এটা আমি একটু মানে আপনার কাছে একটু আমি একটু বেরিয়ে ফারানা থেকে আসি একটু, আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম। আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছে। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটা না, আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া, যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণেই যেটা হয়েছে, জুডিশিয়ারির প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার আপনাকে একই প্রশ্ন করতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণেই কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো, সুতরাং তার কাছে যেটা সম্মানিত দর্শক মন্ডলী, এত করে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মত